আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি তো প্রথম দিকের ঘটনা জানেনই। আপনার ভুল জানার শুরু যেখান থেকে, সেখান থেকে আমি শুরু করি তাহলে। একবার রায়ানের দিকে তাকিয়ে ঘটনায় ডুবে গেল নবনী। আশরাফ আঙ্কেল আর রেবেকা আন্টির বিয়ের পর থেকে সময়টা স্বপ্নের মতোই কাটছিল। নতুন জীবনের একটা ঘোর নিয়েই 2 বছর কেটে গেল। এরপর আপনার জন্ম হলো। তখনও সময়টা ভালোই কাটছিল তাদের, কিন্তু বিপত্তি ঘটে আরও কিছুটা পরে। আপনার বয়স যখন প্রায় 3, তখন থেকে আন্টির মনে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে। ওনার মনে হতে থাকে উনি এক জায়গায় থেমে আছেন, আটকে গেছেন কোথাও। বন্ধন বলি বা পিছুটানি বলি, সবকিছুর প্রতি একটা অনীহা চলে আসে। বলা যায় হাঁপিয়ে উঠেছিলেন একেবারে। এজন্য আঙ্কেলকে সারাক্ষণ দোষ দিতে থাকতেন। উনি সব দোষ আমার মায়ের উপরে চাপিয়ে দিয়েছেন। নবনীকে মাঝপথে থামিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল রায়ান। রায়ান, আপনি বলেছিলেন পুরো কথাটা শুনবেন। এসব বাজে কথা শোনার ইচ্ছে আমার নেই, তবুও আপনাকে কথা দিয়েছি বলেই কেবল শুনবো। তারপর আর কি কি কাহিনী উনি সাজিয়েছেন বলুন, শুনি সবটা। একটা তাচ্ছিল্য খেলে গেল রায়ানের গলায়। নবনী অবশ্য এটা গায়ে মাখল না, ওর মতো বলতে থাকলো। সবকিছুর উপরে বিরক্ত হয়ে কিছুটা ভায়োলেন্ট হয়ে যেতে থাকেন আন্টি। জিনিসপত্র ছোড়াছুড়ি করতেন, চিৎকার চেঁচামেচি করতেন, আর এসব নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ওনার এমন আচরণে মাঝে মাঝে আঙ্কেলও রেগে যেতেন। ঝগড়া আসলে তখনই হতো। এসব আপনাকে বলে উনি কি প্রমাণ করতে চাইছেন? মা ঝগড়াটে, আর উনি কিছুই করেননি, একেবারে নির্দোষ বাচ্চা। রাগে ফুঁসে উঠল রায়ান। নিজের বাবা সম্পর্কে এভাবে কেন বলছেন রায়ান? পরে আবার অনুশোচনা না দগ্ধে মরেন আপনি। শান্ত গলায় বলল নবনী। আপনি প্লিজ এসব নীতিবাক্য বাদ দিন। আমি আমার মাকে কিছুটা হলেও তো পেয়েছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে দুজনই খুব লড়তো, কিন্তু মা এসব। রায়ানের গলায় তখন রাগ আর বিষাদ মিলেমিশে একাকার। নবনী ওর মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছে, হাজার হলেও মা তো। আন্টি আসলে খুব একটা যে জেনে বুঝেই করেছেন ব্যাপারটা আসলে তা না। একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল তার। মেন্টালি স্টেবল ছিলেন না পুরোপুরি। আপনি বলতে চাইছেন মা পাগল ছিলেন, বদ্ধ উন্মাদ ছিলেন? আরেকবার ক্রুদ্ধ হলো রায়ান। জ্যোৎস্নার মরা আলো ওর অভিব্যক্তি আড়াল করে দিয়েছে বলে নবনী ওর অস্পষ্ট অবয়ব দেখছে কেবল, নইলে রায়ানের ক্রোধে উন্মত্ত চেহারা দেখতে পেত। আমি এটা বলিনি, আপনি একটুখানি ধৈর্য রাখুন প্লিজ। আমি সবটা এক্সপ্লেন করছি তো। চোখ খিচে বন্ধ করে দুহাতে মাথার চুলগুলো আঁকড়ে ধরে বড় বড় কয়েকটা শ্বাস টেনে নিজেকে সামলে নিল রায়ান। নবনী অসহায় দৃষ্টি মেলে ঝাপসা আলোয় তা দেখল শুধু। হৃদয়ে কেমন খচখচ করতে লাগলো, ব্যথায় টনটন করে উঠল ভেতরটা। ওর যদি ক্ষমতা থাকতো তবে রায়ানের সমস্ত কষ্ট মুছে দিত। রায়ান, ঠিক আছেন আপনি? শুরু করব? এছাড়া আর কোনো ভাষা ওর মুখে চেষ্টা করেও আনতে পারল না। ওনার যে সাইকোলজিক্যাল কন্ডিশন ছিল, মেডিকেল সায়েন্সের ভাষায় এর একটা নাম আছে। আমি নামটা ভুলে গেছি যদিও। সে যাই হোক, যারা এই সিনড্রোমে ভোগে তাদের মধ্যে কিছু কমন সিমটম দেখা যায়। এই যেমন কোনো কিছুই বেশি দিন ভালো লাগে না, বা কোনো কিছুই পাওয়া হয়ে গেলে ওই জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আন্টিও হঠাৎ সব কিছু থেকে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করলেন। আঙ্কেলের প্রতি ভালোবাসাটাও বিলীন হয়ে যেতে লাগলো। কিন্তু আন্টির ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে ওনার অবচেতন মনে ভালোবাসাটা কোথাও থেকেই গেল। সাথে আপনি তো আছেনই, তাই চাইলেও সম্পর্কে সুতোটা কাটতে পারলেন না, কিন্তু পুরোপুরি মেনেও নিতে পারলেন না। এ নিয়ে ডিপ্রেশনে ভুগতে লাগলেন। আঙ্কেল তখনও ব্যাপারটা ধরতে পারেনি আন্টির এমন আচরণে, তাই উনিও রিয়্যাক্ট করে ফেলতেন মাঝে মধ্যেই। এভাবে দোলাচালে দুলতে দুলতেই চলছিল সবটা, কিন্তু এর মধ্যেই সবচেয়ে বড় অঘটনটা ঘটলো। এটুকু বলেই থামলো নবনী। পরেরটুকু কিভাবে বলবে তাই ভাবছে, কারণ এখন সবচেয়ে অপ্রিয় কথাটাই বলতে হবে। সহ্য করতে পারবে তো ছেলেটা? এখনো চোখ বন্ধ করে অক্ষম রাগে কেঁপে কেঁপে উঠছিল রায়ান। কোনো প্রতিক্রিয়া দেখালো না, এমনকি একটা কথাও বলছে না ছেলেটা। নবনী বুক ভরে বাতাস টেনে নিয়ে নিজেকে প্রস্তুত করে নিল সবচেয়ে অপ্রিয় কথা বলার জন্য। আপনি তখন বছর 5-এর, তখনই আন্টির সাথে দেখা হয়ে যায় তার পুরনো ভালোবাসার মানুষের। ভদ্রলোক বিপত্নিক ছিলেন। আন্টিকে দেখে ওনার ফেলে আসা ভালোবাসা যেন জিয়ে উঠল। আন্টিকে বারবার উস্কাতে থাকলেন।
স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো এসবে কান দিতেন না, কিন্তু তিনি তখন কোথাও একটা মুক্তি খুঁজছিলেন ওনার নিজের মনের বানানো একঘেয়ে জীবন থেকে। কিভাবে কিভাবে যেন সাড়া দিয়ে দিলেন সেই নিষিদ্ধ সম্পর্কে। রায়ান এতক্ষণ নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ধরে রাখলেও এবার আর পারল না। একেবারেই ক্ষোভে ফেটে পড়ল। ক্ষুব্ধ রায়ান যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা সেদিন মর্মে মর্মে উপলব্ধি করল নবনী। ওই লোকটাকে আমি এতদিন খারাপ ভেবেছি, কিন্তু এতটা জঘন্য ভাবতেও পারিনি। নিজের দোষ ঢাকতে একজন মৃত মানুষের নামে এমন নোংরা মিথ্যা কি করে চাপিয়ে দিতে পারে। ছি, আমি কি করব নবনী? আমাকে আমাকে কেন এসব আজগুবি কথা বললেন? আমি কেন শুনলাম এসব? কেমন উন্মাদের মতো করতে লাগলো রায়ান। নবনী ভীষণ আতঙ্কিত হলো। পাগলের মতো কী সব বিড়বিড় করতে করতে বসে পড়ল সেখানেই। ওকে দেখে মনে হচ্ছে পার্থিব কোনো কিছুতেই ওর মন নেই। নবনীও বসে পড়ল বিধ্বস্ত দিগ্ভ্রান্ত রায়ানের পাশে। আলতো করে রায়ানের হাতটা নিজের হাতে তুলে নিল। অসম্ভব কাঁপছে ছেলেটা। ক্রোধ, ক্ষোভ নাকি অন্য কোনো অনুভূতি এমন তাড়িত করছে রায়ানকে জানে না ও। শুধু এটুকু বুঝতে পারছে কতটা ভাঙচুর হচ্ছে রায়ানের ভেতরটায়। আঙ্কেল এটারই ভয় পাচ্ছিলেন, এজন্যই চুপ থেকে কাঁধে তুলে নিয়েছেন সমস্ত আরোপ। একটা অপরাধবোধ সহসা গ্রাস করল নবনীকে। কেন আগ বাড়িয়ে এসব বলতে গেল? তবে সবটা শুনলে হয়তো ওর মন জ্বলে ওঠা দাবানলের উত্তাপ কিছুটা হলেও কমে আসতো। ওর যে এখনো বলা বাকি অনেক কিছুই। তবে সবকিছু ছাপিয়ে নবনীর মনের প্রধান যে চিন্তা জায়গা করে নিল তা হলো এই ভেঙে গুড়িয়ে যাওয়া ছেলেটাকে সামলাবে কি করে। ওর তো এমন কোনো জাদুমন্ত্র জানা নেই, রূপকথার কোনো জাদুর কাঠিও নেই। রায়ান, আমার কথা শুনুন। রায়ান! অনবরত ডেকে যাচ্ছে নবনী, কিন্তু রায়ানের সেদিকে কোনো হেলদোল নেই। কেমন একটা নির্বিকার ভাবলেশহীন অবয়ব ওর, যেখানে দুঃখ নেই, ব্যথা নেই, জাগতিক কোনো অনুভূতির ছায়া সেখানে নেই। দৃষ্টি জুড়ে কেবলই এক পৃথিবীর শূন্যতা। রায়ানকে ধাতস্থ হবার জন্য কিছুটা সময় দিল নবনী। এই সময়টা যেন পুরোপুরি নৈশব্দকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নিয়েছে। মাঝে মধ্যে কিছুটা দূরের রাস্তা থেকে কুকুরের ডাক ভেসে আসছে, ওটাই শুধু একমাত্র শব্দ এই নির্জলা নৈশব্দের মাঝে। নবনীও যেন নিজের মনকে কিছুটা গুছিয়ে নেবার অবসর পেল। উনি নিজে ন্যান্সি আন্টির সাথে জড়িয়ে পড়েছিলেন, সেটা আড়ালে রেখে মার উপরে এসব চাপিয়ে দিয়েছে। খুব আস্তে কিন্তু দৃঢ় গলায় কথাটা বলল রায়ান। গলাটা ভীষণ ভারী হয়ে আছে। তবে প্রথম ধাক্কাটা যে কিছুটা কাটিয়ে ধাতস্থ হয়েছে, এতেই কিছুটা স্বস্তি পেল নবনী। এখানেও আপনার জানার ভুল আছে। আপনি ওই লোকটার কথাই হিপনোটাইজ হয়ে আছেন। আমি কারো কথায় এতটুকু ইনফ্লুয়েন্স হইনি, বরং আপনি ভুল জিনিসে ভুল ভাবনায় তলিয়ে আছেন। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনার মহৎপ্রাণ আঙ্কেল একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারবেন, বউ মারা যাওয়ার পরে বছর না ঘুরতেই আরেকটা বিয়ে করতে পারবেন। ওনার জন্য 7 খুন মাফ, আর এর জন্য। রায়ানকে থামিয়ে দিল নবনী। ন্যান্সি আন্টি শুধু শুধু আঙ্কেলের লাইফে আসেননি। আপনি তো জানেন যে ন্যান্সি আন্টি একজন সাইকিয়াট্রিস্ট। এখন দেখুন তো 2 4 মিলছে কিনা। রায়ান এবার আচমকা যেন শান্ত হয়ে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে নবনীর দিকে তাকালো। রেবেকা আন্টির সমস্যাটা বুঝতে আঙ্কেল অনেক দেরি করে ফেলেছিলেন। আন্টি পুরনো ভালোবাসার মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাবারও অনেক পরে ওই সম্পর্কটা হুট করে বিষিয়ে ওঠে ওনার কাছে। আপনি তখন বছর 6 কি 7 আঙ্কেল ওই সম্পর্কের কথা জানতে পেরেছিলেন তখনই। সেটা নিয়ে দুজনের মধ্যে অশান্তি হতো তখন। এদিকে আন্টির সাবকনশিয়াস মাইন্ড হয়তো ওনাকে ভুলটা দেখিয়ে দিতে চাইছিল। কিছুটা যেন বুঝতেও পারলেন উনি। বেরিয়ে এলেন সেই অযাচিত সম্পর্ক থেকে। ভালোবাসায় পূর্ণ একটা সংসার, এতটা ভালো আর নির্ভরযোগ্য জীবন সাথী, আর ফুটফুটে একটা সন্তান রেখে পা হড়কে ছিল। এই জন্য তার চরম অনুশোচনা আর ডিপ্রেশন বেড়ে গেল কয়েক গুণ। বেশিরভাগ সময় ঘর অন্ধকার করে বসে থাকতেন, অকারণেই মেজাজ হারাতেন, ঘুম থেকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে জেগে উঠতেন মাঝরাতে। সেই সময় প্রথমবার উনি সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন। চমকে তাকালো রায়ান। সহসা খুব ঝাপসা একটা স্মৃতি ওর মানসপটে ভেসে উঠল। প্রায় ছটফট করতে থাকা ভীষণ অসুস্থ মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। সেই রাতে রায়ান ওর বাবার কোলে গুটিসুটি মেরে বসেছিল। ওই দিনের স্মৃতি বলতে ওইটুকুই, তাও খুব ঝাপসা। ভুলেই তো গিয়েছিল, কিভাবে যেন সহসা জেগে উঠল আজ। অবচেতন মনের কোথাও ওই ঘটনাটা সংরক্ষিত ছিল হয়তো। সময় বুঝে বেরিয়ে এলো।
আন্টি সুস্থ হয়ে বাসায় আসার পরে আবারও শুরু করেন পাগলামো। একবার একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন আঙ্কেল। কিভাবে যেন আন্টি সেটা বুঝে গেলেন আর লঙ্কা কাণ্ড শুরু করলেন সেখানেই। এতটাই ভায়োলেন্ট হয়ে যান যে রেগে গিয়ে পেপার ওয়েট ছুঁড়ে মারেন। আঙ্কেলের কপালে লেগে রক্তারক্তি পর্যন্ত হয়েছিল। আন্টি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন। তখনই ওনার এক কলিগের রেফারেন্সে ন্যান্সি আন্টিকে অ্যাপয়েন্ট করেন। আন্টি বুঝতে পারলে আরেকবার কুরুক্ষেত্র হয়ে যাবে বলে নিজের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেন রেবেকা আন্টির সাথে। এটুকু বলে বড় করে শ্বাস টানলো নবনী। রায়ানকে দেখে মনে হচ্ছে সে আবারও চলে গেছে ওর শূন্য জগতে। এই মরে আসা আলোতেও রায়ানের অবয়বে ফুটে ওঠা প্রগাঢ় কষ্টের ছাপ ধরা পড়ল নবনীর তীক্ষ্ণ চোখে। মনে মনে আওড়ালো, আল্লাহ, এই সুন্দর হৃদয়ের ছেলেটা যেন সবটা সামনে নিতে পারে। ওকে সহ্য শক্তি দাও, নইলে ওর সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও। রায়ান, আপনি কি শুনছেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আশেপাশে কি যেন হচ্ছে না হচ্ছে সে বিষয়ে ঠিক অবগত নয় সে, কিন্তু মাথা নেড়ে জানান দিল শুনছেও। নবনীও চলে গেল ঘটনার পরের অংশে। ন্যান্সি আন্টি রেবেকা আন্টির মনে কোনো ধরনের সন্দেহের উদ্রেক না করে, পেশেন্ট হিসেবে না ট্রিট করে, ফ্রেন্ডের ওয়াইফের সাথে যেমন আচরণ করে ঠিক তেমনটাই করলেন। হুটহাট বাসায় এসে গল্প জুড়ে দিতেন রেবেকা আন্টির সাথে। টুকরো টুকরো আলাপের মধ্যে ওনার সাইকোলজি বোঝার চেষ্টা করতেন। দুজনের বন্ধুত্ব হয়ে যায় খুব দ্রুত। কিন্তু এইভাবে প্রায় কয়েক মাস চলার পরে রেবেকা আন্টির মনে আরেকবার বেঁকে বসে। ন্যান্সি আন্টি আঙ্কেলকে সব ধরনের সাইকোলজিক্যাল আপডেট দিতেন। লুকিয়ে যোগাযোগ হতো এইসব কারণে, কিন্তু রেবেকা আন্টির মনে হলো বুঝি তারা দুজন প্রেমে জড়িয়েছেন। কোনো কিছু সহজভাবে চিন্তা করতে পারতেন না। আঙ্কেলকে এইসব নিয়ে বলতেন সারাক্ষণ। নিজের উপরে এমন ব্লেম আসায় আঙ্কেল মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলতেন। আপনি যখন রেবেকা আন্টির ঘটনায় আঙ্কেলকে দায়ী করতে চান, তবে তার দায় এইটুকুই যে মেন্টালি ইমব্যালেন্স জেনেও মাঝে মাঝে মেজাজ ধরে রাখতে পারতেন না। তুমুল কথা কাটাকাটি লেগে যেত। তাছাড়া তার আর কোনো দোষ ছিল না। তবে এটা মনে রাখতে হবে, উনিও মানুষ, অপর পাশের এমন আচরণে তাই ধৈর্য রাখাটা যথেষ্ট কঠিনই। ন্যান্সি আন্টিকে নিয়ে বাবা মায়ের ঝগড়াঝাটি এখনও রায়ানের মনে গভীর ছাপ ফেলে রেখেছে। সে সময় ও 9-10 বছরের, পুরোপুরি না বুঝলেও অনেকটাই বুঝতে পারত, কিন্তু সবটা তলিয়ে দেখার বয়স তখন ছিল না। ন্যান্সি আন্টি 2 বছর আন্টির চিকিৎসা করেন। বেগতিক অবস্থা দেখে আঙ্কেল ন্যান্সি আন্টির আসল উদ্দেশ্য বলে দেন। এতে ফল হয় উল্টো, সন্দেহবাতিক আরও বেড়ে যায়। তার মনে হতে থাকে ওনাকে পাগল প্রমাণ করে আঙ্কেল বুঝি ডিভোর্স দেওয়ার প্ল্যান করছেন, যেন ন্যান্সি আন্টিকে বিয়ে করতে পারেন। একজন স্বাভাবিক মানুষ এভাবে চিন্তা না করলেও তিনি এইসবই চিন্তা করতেন। সুইসাইডাল টেন্ডেন্সি তার মধ্যে থাকায় আঙ্কেল সবসময় চোখে চোখে রাখতেন। এতে ওনার মনে হতো তার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। নিজের একটা ভুলের জন্য ভেতরে ভেতরে পুড়ছিলেন এমনিতেই, আর তার সাথে যোগ হয় ভালোবাসার মানুষের অবিশ্বাস। আদতে এমন কিছুই ছিল না আঙ্কেলের মনে, যা ছিল সেটা শুধুই দুজনে একসাথে বাঁচতে চাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। কিন্তু ওনার মনে নানা রকম কমপ্লেক্সিটি কাজ করতো, বিধায় না চাইলেও এইসবই ভেবে বসতেন উনি। আন্টির এমন চিন্তার জন্য আঙ্কেল কিছুটা ছাড় দিয়েছিলেন নজর রাখায়। একসময় আন্টি আলাদা রুমেও থাকা শুরু করেন, আর তাতেই শেষমেশ রক্ষা হয়নি আর শেষটা। আঙ্কেলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আন্টি। বাকিটা আর মুখে বলল না ও, দীর্ঘশ্বাস ফেলে থেমে গেল। রায়ান নির্বাক শ্রোতা হয়ে বসে আছে। বহুক্ষণ পেরিয়ে গেছে, এর মধ্যে একটা কথাও বলেনি। নবনী উঠে ফ্লাস্ক ভরে আনা চা কাপে ঢালল, বাড়িয়ে দিল ওর দিকে। কিন্তু রায়ান তেমন স্থানবোধ বসে আছে, কোনো নড়াচড়া নেই, একটা নির্জীব পাথর যেন। এটা নিন, মাথার জট কেটে যাবে। মাথা ব্যথা হচ্ছে নিশ্চয়ই। এটা আমার স্পেশাল চাপ, কিছুটা হলেও খারাপ লাগা কমবে। তবুও হেলদোল নেই রায়ানের। দেখুন, যা হয়েছে সেটা তো আর বদলাবে না। এটা নিয়ে পড়ে থেকে সামনের দিনগুলো কেন বিষাদে ডুবে কাটাবেন? বরং নিজেকে শক্ত করে সত্যকে গ্রহণ করুন। মেঘ কেটে যাবে। আপনার মনে যে সেই জোর আছে এটা আমি জানি। কথাটা শেষ করেই আবারও বাড়িয়ে দিল কাপটা, এবার নিল সেটা। খুব ধীর লয়ে চুমুক দিল তাতে। তা শেষ করে কাপটা পাশে রেখে নবনীর দিকে তাকালো। এতই যখন ভালোবাসেন মাকে, তবে বছর না ঘুরতেই ন্যান্সি আন্টিকে বিয়ে করে কেন? সহসা প্রশ্ন করে বসে দ্বিধাগ্রস্ত রায়ান। আপনি সেই সময় ডিপ ট্রমার মধ্যে ছিলেন। আঙ্কেল এইদিকে নিজের স্ত্রীকে হারিয়ে বিপর্যস্ত, আরেকদিকে আপনার ওরকম সিচুয়েশন। তার নিজেরও মানসিক অবস্থা ভালো ছিল না খুব একটা, একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। সেই সময় ন্যান্সি আন্টি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
ভঙ্গুর একটা মানুষকে গড়ার দায়িত্ব নিয়েছিলেন। তাছাড়া আপনার কাউন্সেলিং প্রথম দিকে তিনিই করতেন। দুজনের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। আপনার জন্য একজন মায়ের অভাব বোধ করেন তিনি। পৃথিবীতে এখনো কিছু পিওর হার্টেড মানুষ থাকলে ন্যান্সি আন্টি অবশ্যই তার মধ্যে একজন। কোনো কিছু না ভেবে বিয়েতে সম্মতি দেন তিনি। রায়ানের মনে আছে বিয়ের পরে ন্যান্সি আন্টি ওকে সামলানোর চেষ্টা করতেন, কিন্তু রায়ান কিছুতেই সহ্য করতে পারতো না, তখন কখনোই পারেনি।